নমস্কার। বেঙ্গল ফিল্ম আর্কাইভের অনুষ্ঠান সিনেমা খাতা হলদে পাতা নিয়ে আবার ফিরে এলাম। আমি সৌম্য, আর আমার সঙ্গে রয়েছে পুরনো সিনেমার বই আর পত্রপত্রিকা থেকে বাছাই করা কিছু লেখার ঝাঁপি। আজ একটু অন্য ধরনের একটি লেখা পড়ব। 1962 সালে কলকাতায় এসেছিলেন বিখ্যাত মার্কিন ঔপন্যাসিক পার্ল এস বাক। দেখা করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়ের সঙ্গে, আর সেই সাক্ষাৎকারের সাক্ষী হয়ে রইলেন সাংবাদিক সরোজ সেনগুপ্ত। লেখাটি বেরিয়েছিল জলসা পত্রিকার চতুর্থ বর্ষ নবম সংখ্যা। বর্ষা তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। এমনই একটা অঘটন ঘটে গেল এই চৈত্র মাসের এক সন্ধ্যাতেই। চৈত্র সন্ধ্যার অনেক ব্যাপার। সারাদিন প্রচণ্ড গরম, ঘর্মাক্ত কলেবর জীবন গদ্য যেন কঠিন সংস্কৃত। কিন্তু সন্ধ্যায় ঝিরঝিরে হাওয়া, কোকিল কুজন, এক ফালি চাঁদ, সব মিলে গদ্যকে এমনি কাব্যের সুরে বেঁধে দিতে চায়। বর্ষার অনেক পরে যে চৈত্র, এ কথাও পুলকিত কবি ভুলে যান। এমনই এক চৈত্র সন্ধ্যা। ঝিরঝিরে হাওয়া বইতে শুরু করেছে, এক ফালি চাঁদ উঠবারও দেরি নেই, এবং উঠলেই বোধ করি কোকিল কুজন শুরু হবে। অর্থাৎ অভাব থাকবে না কিছু। কিন্তু ছন্দপতন হলো, পক্ষের গোলমাল ছিল বোধহয়। তাই চাঁদের মতো অনেকগুলো মুখ ঘরের মধ্যে বারবার যাতায়াত করতে থাকলেও এক ফালি চাঁদের দেখা পাওয়া গেল না। কোকিল ও উৎসাহের অভাবে চেপে গেল। ভাবলাম, নাই বা উঠল চাঁদ, কোকিল নীরবই থাকুক। কিন্তু আমার জীবন গদ্যকে কাব্যের সুরে বাঁধতে বাধা কি? ভাব রাজ্যেই তো বাঙালি আধিপত্য। সুরের তার সবে বাঁধতে শুরু করেছি, এমন সময় আবার ছন্দপতন হলো। ক্রিং 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 করে আমার টেলিফোন বেজে উঠল, এবং সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠলাম। কারণ টেলিফোনের শব্দের সঙ্গে আমার বোধ শক্তির এমন একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যা থেকে এটা সহজেই বোঝা যায় যে এই আহ্বান অঘটন ঘটন পটিয়সী। ঠিক তাই, যা ধারণার বাইরে তাই হল। ওদিক থেকে এক বিদেশি কণ্ঠ স্বাগত জানিয়ে জিজ্ঞেস করলেন, আমি সরোজকে সেনগুপ্ত কিনা। বিদেশিরা তো ভারতীয় নন, অঙ্গচ্ছেদ পছন্দ করেন না, তাই টেনে টেনে পুরো ইংরেজি নামটাই জিজ্ঞেস করলেন। আপনি কি সরোজ কে সেনগুপ্তা? কেটা কুমারের শর্টকাট, এটা মারতে শিখেছি নির্মলদার কাছ থেকে। ছোট্ট মানুষ, বড় বড় অনেকগুলো গুণের অধিকারী হলেও বড় নামটাকে শর্টকাট করে নিজের পছন্দসই করে নিয়েছিলেন একদা এনকেজি। বাঙালির ঐতিহ্য বজায় রাখতে জিটা সর্বদাই রস্যইকার। যাই হোক, জবাব দিলাম, হ্যাঁ। দেখুন, অপরদিকের কণ্ঠস্বর কিঞ্চিত ব্যগ্র বলেও মনে হল। পুলকিত হলাম, যদিও পুলকটা ক্ষণস্থায়ী হলো। কারণ ক্রমশ প্রকাশ্য। আমার নাম ড্যানিয়েলস্কি। আমি শুনলাম ধনলক্ষ্মী। মেয়ে ছেলের পুরুষের মতো কণ্ঠ। পুলক বিস্ময়ে পরিণত হলো। টেলিফোনে ভেসে আসতে লাগলো, আমি গ্র্যান্ড হোটেলের 213 নম্বর ঘর থেকে বলছি, লেখিকা শ্রীমতী পার্ল বাকের কাছ থেকে। লিখতে বাধা নেই যে রিসিভারটা হাত থেকে পড়েই যাচ্ছিল। ধনলক্ষ্মী কেন পুরুষ কণ্ঠে বাক্যালাপ করছেন বেমালুম ভুলে গিয়ে রিসিভারটা শক্ত করে ধরলাম। বললাম, আমার কণ্ঠ আবার ওদিকে ধনলক্ষ্মীর মতো শোনা গেল কিনা কে জানে। বললাম, হ্যাঁ, আমার নাম সরোজ কে সেনগুপ্ত। আমি আপনাদের জন্য কি করতে পারি?
মনে সহস্র প্রশ্ন। ধনলক্ষ্মী যাই হোক ভারতীয়, তার সঙ্গে বোঝাপড়া পরে হবে, কিন্তু বিশ্ব নন্দিতা, সর্বজন বন্দিতা, স্বনামধন্য লেখিকা পার্ল বাক আমার নামই বা জানলেন কি করে, আর টেলিফোন নাম্বারই বা পেলেন কোত্থেকে? এ যে বর্ষার পরেই চৈত্র সন্ধ্যার চাইতেও অসম্ভব। ধনলক্ষ্মী আনন্দ প্রকাশ করলেন, তারপর বললেন, শ্রীমতী পার্ল বাক শ্রী সত্যজিৎ রায়ের সঙ্গে একবার দেখা করতে চান। শুনেছি আপনি সাক্ষাৎকার ব্যবস্থা করে দিতে পারেন। আমরা দুবার ওকে ধরার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আপনি যদি দয়া করে এই ব্যবস্থাটা করে দেন, যদি সম্ভব হয় তবে আগামী রবিবার সন্ধ্যায় যাতে আমরা ডিনারে মিলিত হতে পারি, সেই ব্যবস্থাই করে দেবেন। আপনি যদি দয়া করে যোগদান করেন তবে বাধিত হব। বাধিত করবার জন্য আমি ওই যে কথায় বলে, এক পায়ের ওপর খাড়া, তার জানালাম না। জবাব দিলাম, আচ্ছা তাই হবে। দুই পক্ষেই শুভরাত্রি বিনিময়। লিয়াজো অফিসারের বাংলা প্রতিশব্দ কি আমার জানা নেই, শচীন ভাইয়া থাকলে বলে দিতে পারতেন। কিন্তু বিদেশি অথবা অবাঙালি গুণমুগ্ধদের সঙ্গে যোগাযোগ করে দেওয়া এই আমার প্রথম নয়। বহুর মধ্যে মনে আছে ইতালির চেন্ত্র চলচ্চিত্র বিদ্যালয়ের আর্ট এবং ড্রামার শিক্ষক ডক্টর হোরাজিও কস্টার কথা। তিনি খুঁজে খুঁজে এক সন্ধ্যায় আমার বাড়িতে এসে বললেন, সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করব, ব্যবস্থা করে দাও। সেই সন্ধ্যার কথা মনে হলে আজও হাসি পায়। কি লজ্জাই পেয়েছিলাম যখন দীর্ঘকায় বিদেশি শিক্ষকের মাথা আমার সিংহ দরজার মাথায় ঠোকাঠুকি হয়ে গেল। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম, লাগেনি তো? জ্ঞানবৃদ্ধ ভদ্রলোকের মিথ্যে কথা বলার অভ্যেস ছিল না বোধহয়। মাথায় হাত বুলোতে বুলোতে হেসে বললেন, তা একটু লেগেছে বই কি, কিন্তু কিছু মনে করিনি। আমার মতো বেধক্কর লম্বা লোক যে কোনোদিন তোমার দরজা দিয়ে ঢুকতে পারে, বাড়ি তৈরি করবার সময় বোধ করি তোমার এই কথা মনে হয়নি। ত্রুটি তোমার নয় আমার। দুজনেই হেসে উঠেছিলাম। দেশে ফিরে যাবার সময় তিনি বারবার অনুরোধ করে গিয়েছিলেন, যদি কোনোদিন বিদেশে যাই যেন তার অতিথি হই। হয়েও ছিলাম, এবং তার আতিথেয়তা ভুলবার নয়। বর্তমানে টেলিফোন রেখে দিয়ে ভাবতে লাগলাম সত্যজিৎ রায়ের কথা। ভাষার গণ্ডির মধ্যে এই শিল্পীর সম্যক বিচার করা আমার সাধ্যের অতীত। তবু বলি, হিমালয়ে রবীন্দ্রনাথের দেশে তিনি অসম্ভব নন। আমরাই অসম্পূর্ণ, তাই হয়তো তাকে সবসময় বুঝে উঠতে পারি না, অহেতুক আঘাত করার চেষ্টা করি। অথচ সত্যজিৎ রায়কে না বুঝতে পারার অজুহাত অচল। সচল যেটা, সেটা হলো তাকে বুঝতে চেষ্টা না করা। বিখ্যাত ইতালীয় পরিচালক মাইকেল অ্যাঞ্জেলো অ্যান্টোনিওনি দর্শক এবং সমালোচকদের সমালোচনা প্রসঙ্গে বলেছিলেন, In my film, the emphasis is on the inner world of the individual, particularly in relation to feelings. That is why it requires closer participation from them. সত্যজিৎ রায় কখনো মুখ খুলে নিজের কথা বলেননি, কিন্তু তাঁর সম্বন্ধে এই কথা বলাই চলে। His films require closer participation from the audience as well as the critics. গল্প এবং ছবির মধ্যে রসগত এবং শিল্পগত যে পার্থক্য, তাই সত্যজিৎ রায় সর্বপ্রথম দেখাতে চেয়েছেন তাঁর ছবিতে। যা বলা যায় অথবা লেখা যায়, তার অন্তরালে একটা ভিন্ন ধারা থাকতে পারে। যথা যখন বলছি অথবা লিখছি মানুষের সুখের কথা, অন্তরালে সেই সঙ্গে তুলনামূলকভাবে এঁকে চলেছি তার অনন্ত দুঃখের কথা। সেই চিন্তাধারাকে যদি প্রাধান্য দেওয়া যায়, তবে ছবিতে মূল কাহিনীর চেহারা অনেকটা পাল্টে যায়। যদিও অনুসন্ধান করলে, মানে পার্টিসিপেশন, দেখা যাবে সূত্রটি ঠিকই আছে। এই চিন্তাধারার প্রাধান্যকেই আমি ইংরেজিতে বলি লিবারেশন অথবা স্বাধীন সত্তা। চলচ্চিত্রের নিজস্ব একটা ভাষা আছে, যার আঙ্গিক অথবা প্রকাশভঙ্গি সাহিত্যের প্রকাশভঙ্গি থেকে আলাদা।
সত্যজিৎ রায় এই স্বতন্ত্র ভাষারই অনুশীলন করেছেন চলচ্চিত্রে। রবীন্দ্রনাথের সমাপ্তিতে যদি রবীন্দ্রনাথকেই খুঁজি, তবে সত্যজিৎ রায়ের প্রয়োজন কোথায়? নারীত্বের উন্মেষই হলো এর মূল কথা, এবং এই মূল কথাটি রায় বলেছেন চলচ্চিত্রের নিজস্ব ভাষায়, নিজস্ব ভঙ্গি। সত্যজিৎ প্রশস্তি অধিক রাত্রি পর্যন্ত টেনে নিয়ে যেতে পারতাম, এবং সেই সঙ্গে বিশ্ব চলচ্চিত্র শিল্পে নব আন্দোলনের এমন একটা আভাসও দিতে পারতাম যা জলসার পাঠকদের ভালোই লাগত। কারণ এই আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে এটা আমি ভালো করেই জানি, পত্রিকার চাইতে পাঠকদের রুচি আরও প্রগতিশীল, এবং যা কিছু নতুন তা জানবার আগ্রহ তাদের সীমাহীন। পাঠকদের রুচিই হলো পত্রিকার রুচির মানদণ্ড। এর কারণ বোধহয় এই যে পত্রিকার মালিক অথবা পরিচালক গোষ্ঠীর ব্যবসার দিকে দৃষ্টি রাখতে হয়, পাঠক দেশের বালাই নেই। প্রগতির তাগিদেই তারা আন্দোলনে অংশগ্রহণ করে। বাধা পড়ল আরেকটি ক্রিং ক্রিং শব্দে। এই শব্দের সঙ্গে আমার নিবিড় আন্ডারস্ট্যান্ডিং, তাই বুঝতে দেরি হলো না যে এবারে টেলিফোন নয়, টেলিগ্রাম। সাইকেলের ক্রিং ক্রিং শব্দ বার্তাবাহকের আগমন বার্তা এই কথাই ঘোষণা করলো যে একটি জরুরি তার এসেছে, এবং তার প্রেরক বহুল প্রচারিত বোম্বাই পাক্ষিক ফিল্মফেয়ারের সম্পাদক শ্রী বি কে করঞ্জিয়া। এটা বুঝতে কেরামতির প্রয়োজন হয় না, এ নিছক অভিজ্ঞতা। একাধিক জনপ্রিয় পত্রপত্রিকার সঙ্গে যুক্ত যে কোনো সাংবাদিকের এই অভিজ্ঞতা আছে বলে আমার ধারণা। তিনি জরুরি তারে জানিয়েছেন, Pearl Buck, USA producer Tad Danielowski are at the Grand, anxious to meet Satyajit Ray. Please arrange. করঞ্জিয়া। ধনলক্ষ্মীর রহস্যোদ্ঘাটন হতেই পুলকে বুকে যে রক্ত মাথায় উঠেছিল তা আবার যথাস্থানে ফিরে এলো, এবং এও বোঝা গেল এরা আমার হদিশ পেয়েছিলেন কোথা থেকে। ক্ষিতীশ ভাইয়ের বুকের দরাজত্ব সম্বন্ধে সম্যক ধারণা আছে বলেই এই প্রসঙ্গে বোম্বাই পাক্ষিক চলচ্চিত্র পত্রিকা ফিল্মফেয়ারের একটু প্রশস্তি গাইবার সাহস পাচ্ছি। ভারতবর্ষে তো কথাই নেই, ইউরোপ সফরকালে এই পত্রিকাটির জনপ্রিয়তা দেখেছি। ভারতবর্ষের কোনো পত্রিকাই এত ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে পারেনি। যাই হোক, বুঝবার বাকি যখন কিছুই রইল না, ভাবনা শুরু হলো তখন। কর্মব্যস্ত সত্যজিৎ রায়কে ডিনারে ধরে নিয়ে যাওয়ার দায়িত্ব কঠোর, কিন্তু যে করেই হোক ব্যবস্থা করতেই হবে। কংগ্রেসি রাজত্বে মাছের দর যখন হীরা জহরতের দামকে টেক্কা দিচ্ছে, তখন ডিনারের সুযোগ কোনো বুদ্ধিমানই স্বেচ্ছায় ত্যাগ করেন না, বিশেষত যাতে পৃথিবীর দুই স্বনামধন্য নরনারীর যোগদান করবার কথা। অনেকে সত্যজিৎ বাবুকে হাই ব্রাউড বলেন। আমি এইখানে এবং এই মুহূর্তে হিয়ার অ্যান্ড নাও তার প্রতিবাদ করছি। সহানুভূতি সম্পন্ন এমন ভদ্রলোক কটি আছেন আমার জানা নেই। তার মহানুভবতার একাধিক প্রমাণ ব্যক্তিগতভাবে আমি বার্লিনে পেয়েছি। সত্যজিৎ বাবু তখন তার রঙিন ছবির কাজ করছিলেন ইন্ডিয়া ফিল্ম ল্যাবরেটরিতে। তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন, কিন্তু ডিনার শেষ পর্যন্ত সম্ভব হয়নি, কারণ দার্জিলিং থেকে ফিরতে পার্ল বাকের দেরি হয়ে গেছিল। পরের দিন অর্থাৎ সোমবার বিকেল 5টায় এই সাক্ষাৎকার হয়েছিল, এবং সাক্ষী হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম ফিল্মফেয়ারের ক্যামেরাম্যান অজয় বিশ্বাসকে সঙ্গে নিয়ে। দীর্ঘদেহ সৌম্য সত্যজিৎ রায়কে দেখে বুড়ি কি খুশি, হাসিতে খুশিতে কি যে করবেন ভেবে পাচ্ছিলেন না বোধহয়। এরা যখন পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, আমি অনেক ভুল বোঝার কারণ ধনলক্ষ্মীকে একবার দেখে নিলাম। তিনিও যে বদলা নিলেন না তা নয়, এবং একথা ঠিক যে পরস্পরকে ভালোই লাগলো। অমায়িক ভদ্রলোক, চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ, দেহে কর্মচাঞ্চল্য। জানো, পার্লবাক খুশিতে উচ্ছ্বসিত হয়ে হঠাৎ বেশ জোরেই বলে উঠলেন, তোমার কয়েকটি ছবি আমি দেশে দেখেছি, আমার বড় ভালো লেগেছে। রায় হাসলেন,
জিজ্ঞেস করলেন, আপনি কি এই প্রথম ভারতবর্ষে এলেন? না। তেমনি উচ্ছ্বসিতভাবে পার্ল বাক বললেন, আর একবার এসছিলাম, কিন্তু এত আগে যে আমার কিছুই মনে নেই। তখন আমার বয়স অনেক কম ছিল। আবার হাসি। হাসি দেখে মনে হয় মানুষকে ভালোবাসেন বলেই বোধহয় এমন করে হাসতে পারেন। মানুষকে ভালোবাসেন বলেই তিনি আজ বিশ্ব বিশ্রুতা লেখিকা। গুডার্থের মানুষকে গুডার্থের লেখিকা ভালো না বাসলে কে বাসবে? উর্বরা ধরিত্রী। শুনলাম আপনি দার্জিলিং গিয়েছিলেন, কেমন লাগলো জায়গাটা? রায় শুধলেন, চমৎকার, যা ভেবেছিলাম তার চাইতে অনেক ভালো। তা তুমি তো শুনলাম তোমার রঙিন ছবির কাজ ওখানেই করেছো। সবটা কাজ কি শহরেই করেছো? না, আশেপাশের অনেক জায়গাতেও কাজ করেছি, কিন্তু বেশিরভাগ কাজ করেছি শহরেই। এই ছবিটা সম্বন্ধে আপত্তি না থাকলে কিছু বলবে? একটা বাঁধা ছকে তো ছবিটা তৈরি নয়, তাই হুট করে বলা শক্ত। তবে এটুকু বলা যেতে পারে যে এতে অনেকগুলো চরিত্র আছে, কিন্তু চরিত্রগুলি প্রায় গৌণ। তাদের বিশিষ্ট বৈশিষ্ট্য এবং বিভিন্ন অবস্থায় তাদের প্রতিক্রিয়াগুলোই মুখ্য। ড্যানিয়েলস্কি এতক্ষণ মন দিয়ে কথা শুনছিলেন। জিজ্ঞেস করলেন, শুনেছি পেশাদার শিল্পী নিয়ে কাজ করতে আপনি পছন্দ করেন না? না, এ কথা ঠিক নয়। প্রয়োজনে আমি একাধিক পেশাদার শিল্পী নিয়ে কাজ করেছি। প্রয়োজনটাই বড়, প্রেজুডিসটা নয়। আই হ্যাভ নো প্রেজুডিস। এবারে রায় প্রশ্ন করলেন, শুনলাম আপনি এখানে একটা ছবি তৈরি করতে চান? হেসে উঠলেন পার্ল বাক। বললেন, তৈরির মালিক উনি বলতে পারবেন। ড্যানিয়েলস্কিকে দেখিয়ে দিলেন, আমার কর্তব্য গল্প লেখা, হুকুম হলে গল্প লিখে দেব। আমার মনে হলো প্রশ্নটা বুড়ি সুকৌশলে এড়িয়ে গেলেন, অথবা রায়ের সঙ্গে আরো ঘনিষ্ঠ আলাপ না হতে কোনো পরিকল্পনা ফাঁস করতে নারাজ। চকিতে একবার আমার দিকে তাকাতে এটাও পরিষ্কার হয়ে গেল, প্রেসের সামনে এর বেশি কিছু বলতে তিনি অনিচ্ছুক না হলেও কুণ্ঠিত। শ্রীমতী পার্ল বাকের বর্তমান কার্যকলাপ যে একটা বিতর্কের সৃষ্টি করেছে তাতে সন্দেহ নেই, কিন্তু সে সম্বন্ধে আমি ওয়াকিবহাল নই। তবে এটা ঠিক যে তার নতুন সাহিত্য সৃষ্টি মানুষকে নিয়ে, এবং এই মানুষ সমস্যা জর্জরিত। শ্রীমতী পার্ল বাক সম্প্রতি মুসৌরি এবং দার্জিলিং গিয়েছিলেন, এবং সেখানে তিব্বত থেকে আগত আশ্রয়ী প্রার্থীদের সম্বন্ধে তার যে অভিজ্ঞতা হয়েছে, বর্তমান সাহিত্য সৃষ্টি তারই ওপর ভিত গাড়বে। তার অন্যতম সাহিত্য সৃষ্টি হবে কোরিয়ার ইতিহাসের ওপর। কি নাম দেব এখনো স্থির করতে পারিনি, তবে অভিজ্ঞতা হয়েছে প্রচুর এবং নিবিড়। ড্যানিয়েলস্কির কাছ থেকে জানতে পারলাম এটাও একেবারে অসম্ভব নয় যে কোনো ভারতীয় লেখার ওপর ভিত্তি করে এখানে ছবি তোলা হবে, এবং এই ব্যাপারে পরামর্শ যদি করতেই হয় তবে সত্যজিৎ রায়ের সঙ্গে করাই ভালো। ইজ দ্য বেস্ট ম্যান। বিদেশির মুখে কথাটি শুনে ভারী ভালো লাগলো। সত্যি, সত্যজিৎ রায় একমেব দ্বিতীয়ম। আর্ট যেমনি রুটেড টু দ্য সয়েল, মানুষও তেমনি। কোনো দেশের মানুষের সঙ্গে যে নিবিড় পরিচয়, ডিপ এক্সপিরিয়েন্স থাকলে তাদের চেনা জানা যায়, সে পরিচয় তো এখনো হয়নি। তাই শ্রীমতী পার্ল বাক এক্ষুনি এদেশের মানুষকে নিয়ে গল্প লিখতে নারাজ। প্রাচ্যকে তিনি ভালো করেই জানেন, কিন্তু এই জানা সত্যান্বেষীর জ্ঞান নয়। এই জ্ঞান ডেসক্রিপশনে সাহায্য করবে, ন্যারেশনে নয়। কিন্তু শ্রীমতী পার্ল বাক তো ন্যারেটই করেন। তা নইলে তার ওল্যানকে এত ভালো জানতে পারতাম না। আমি নিজে ওল্যান না হয়েও আইডেন্টিফিকেশন, ওল্যানকে চিনেছি, জেনেছি, তার ভেতর নিজের কামনাকে মূর্ত হয়ে উঠতে দেখেছি, পার্টিসিপেশন।
এই প্রসঙ্গে এই কথাটা বলা বোধহয় অবান্তর হবে না যে আইডেন্টিফিকেশন অ্যান্ড পার্টিসিপেশন এক কথা নয়। এটা জানা থাকলে বুঝতে অসুবিধা হবে না কেন শ্রীমতী পার্ল বাক এক্ষুনি ভারতবর্ষের ওপর কোনো গল্প লিখতে চাইছেন না। মনে রাখবার মতো এই সাক্ষাৎকার লিপিবদ্ধ করে রাখবার সুযোগ দিয়ে জলসার কর্তৃপক্ষ আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। কেমন লাগলো আপনাদের লেখাটি? পার্ল এস বাক, এই নামটি শুনলে কত কিছু মনে পড়ে যায় বলুন তো। চীনের পটভূমিকায় তার লেখা দ্য গুড আর্থ 30-এর দশকের সবচেয়ে সাড়া জাগানো উপন্যাসগুলির মধ্যে একটি। 1938 সালে উনি প্রথম আমেরিকান মহিলা যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই 1962 সালেই ভারতবর্ষে এসে মুম্বাইয়ে দেবানন্দের সাথে ওনার দেখা হয়। তখন পার্ল ফিল্ম প্রডিউস করার ব্যাপারে উৎসাহী। দেবানন্দকে উনি একটি ফিল্ম অফারও করেন, কিন্তু দেবের সেটা পছন্দ হয়। পরবর্তীকালে অবশ্য ওরা গাইডের ইংরেজি ভার্সনে একসাথে কাজ করে। আজ আসি, আবার ফিরে আসবো এরকমই নতুন কোনো একটা লেখা নিয়ে। আপনাদের কেমন লাগলো সেটি আমাদের জানাবেন। আর বিএফএ অর্থাৎ বেঙ্গল ফিল্ম আর্কাইভের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Thank you.